নির্বাচনের সময় অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্টেড কথা বলা যায় এবং যেগুলো এখন অনেকগুলোই আমাদের মনে হচ্ছে অভিনয়। মুখে তো যে কোনো কিছুই রাজা উজির মারা যায়। নির্বাচনের আগে বলা যায় হ্যাভ এ প্ল্যান, এবং নির্বাচনের পরে দেখা যায় আসলে প্ল্যানটা কি কিছুই বোঝা যায় না। তারা তো গুপ্তই ছিল, এখন গুপ্ত বললে সমস্যাটা কি সেটা আমি জানি না। ক্যাম্পাসগুলোর আসলে কি অবস্থা? আমরা যেটা দেখছি যে একটাতেই জিনিসটা থেমে নাই, ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আজ ঢাকায়ও যেটা শুরু হয়ে গেল, এটাকে নিয়ন্ত্রণের জন্য পরামর্শ কি হবে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ আলোচকদের দু একটা বিষয় আমি একটু সংক্ষেপে একটু বলতে চাই। এখানে আপা যেটা বললেন যে মব সন্ত্রাসের কথা বললেন, এবং উনি প্রথমে বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বলছেন মব কালচারের দিন শেষ। তো আমরা একটা কথা জানি যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তো আমি মুখে যত বড় বড় কথা বলি, আমি আসলে কাজ কি করছি সেটা দিয়ে বোঝা যায় যে আমার ইন্টেনশনটা আসলে কি, আমার মনের আসলে প্রকৃত ইচ্ছাটা কি। মুখে তো যে কোনো কিছুই রাজা উজির মারা যায়। নির্বাচনের আগে বলা যায় হ্যাভ এ প্ল্যান, এবং নির্বাচনের পরে দেখা যায় আসলে প্ল্যানটা কি কিছুই বোঝা যায় না। তো নির্বাচনের সময় অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্টেড কথা বলা যায় এবং যেগুলো এখন অনেকগুলোই আমাদের মনে হচ্ছে অভিনয়। নির্বাচনের পরে যখন অ্যাকশন নেওয়ার সময় আসে তখন আসলে বোঝা যায় যে আসলে কার মনের মধ্যে কি আছে। তো মব সন্ত্রাস বলেছিলেন যে উনি মবের কালচারের দিন শেষ। তারপরে আমরা দেখলাম যে ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য মব করা হলো ছাত্র শিবিরের পক্ষ থেকে, এবং সেখানে মেরে আহত করা হলো। তারপর যারা আহত করলো তাদের কিছুই করা হলো না, যারা আহত হলো তাদেরকে মামলা দিয়ে গ্রেফতারে দেওয়া আছে, এবং ইমি নামে আমাদের একজন ছাত্রী, প্রাক্তন ছাত্রী, সে এখনও জেলে। তার কি অপরাধ সেটা আমরা জানি না। বঙ্গবন্ধুর বলি বা শেখ মুজিব বলি, যাই বলি না কেন, তার ভাষণ বাজানো কি কোনো ফৌজদারি অপরাধ? এটা কি আপনারা কেউ জানেন, কেউ বলতে পারেন? আমি তো জানি না। আমি তো নিজেও আমার ফেসবুকে আমি পোস্ট করেছি। তো তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তার অনেক দোষগুণ থাকতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু ৭ই মার্চে ভাষণ বানানো কি কোনো ফৌজদারি অপরাধ? তো সেই কারণে কি কারণে জেলে থাকবে? এবং যারা মব করলো, যারা তাদেরকে আহত করলো, তাদের মধ্যে যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে তাহলে আপনারা এতদিন গ্রেফতার করেন নাই কেন? এই ৭ই মার্চ ভাষণ বানানোর সাথে সাথে আপনার মনে হলো যে সেই সন্ত্রাসী, তার আগে মনে ছিল না? আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। এবং শুধু মব এখানে থেমে যায় নাই। তারপর ২-৩ জন নেতা, একজন জাগপার নেতা যে তারিক রহমান সম্বন্ধে একটা বাজে শব্দ ব্যবহার করেছেন, ওকে, তো সেটা যদি এগেইন কোনো অপরাধ হয়ে থাকে আপনি আইনি প্রক্রিয়া যান। তার বাসার সামনে যে মব তৈরি করে পুলিশের সামনে এগুলো হচ্ছে, এগুলো আমাদের কি দেখায়? তারপরে কি একজন কার্টুন শেয়ার করেছে, সে নিজেও কার্টুন তৈরি করে নাই। পাথরঘাটাতে যেই বিভিন্ন অনিয়ম হচ্ছে সেগুলো নিয়ে একটা পত্রিকা চালায়, এবং সেখানে ডেল্টা লেন্স বলে একটা চিফ হুইপের একটা কথা, হাঙর তিমি নিয়ে একটা কার্টুন, তো সেটা শেয়ার করার উপরে তাকে গ্রেফতার করা হবে। এগুলো তো আমরা হাসিনার আমলে, ফ্যাসিস্ট আমলের টিপিক্যাল জিনিসগুলো দেখেছি। তো মুখে আমি বলবো মব কালচারের দিন শেষ, আর কাজের বেলায় আমি এক্স্যাক্টলি সেই আওয়ামী আমলের ফ্যাসিস্ট চালিয়ে যাব, তাহলে তো আমাদের মনে হয় যে এত প্রাণ, এত রক্ত মনে হয় বৃথাই গেল। তারপর আপা বললেন যে গুপ্ত নামটা আসলে ব্যবহার করাটা ঠিক না। হ্যাঁ, হয়তো তারেক জিয়ার পক্ষ থেকে ব্যবহার করা ঠিক কি ঠিক আমি বলতে পারবো না, কিন্তু গুপ্ত ব্যাপারটা তো সত্যি, তাই না? এটা আপার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু গুপ্ত ব্যাপারটা তো এটা তো সত্যি যে ছাত্র শিবিরের ছেলেপেলেরা আওয়ামী লীগের যখন ছাত্র দল বা অন্যান্য বাম দল বলেন, ছাত্র অধিকার পরিবেশ বলেন, যে ক্যাম্পাসে দাঁড়ালেই মেরে তুল কালাম কাণ্ড করে ফেলা হচ্ছে, আইসিইউতে পাঠানো হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি 2019-এ ডাকসু ভবনে ছাত্রলীগের নেতৃত্বে, সাদ্দামের নেতৃত্বে কিভাবে নুরু টুরু ওদেরকে আমার চোখের সামনে পেটানো হয়। আমার বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রক্টর বাঁচাতে আসেন নাই, রাইট? কিন্তু তখন এই ছাত্র শিবিরেরা তো ওই ছাত্রলীগ সেজেই ক্যাম্পাসে খুব বহাল তবিয়তে ছিল। তারা বিভিন্ন পদ পদবি নেওয়ার, সাদ্দাম বা কেউ হলে তাকে কংগ্রাচুলেট করতে এগিয়ে আসতো। তো তারা তো গুপ্তই ছিল। এখন গুপ্ত বললে সমস্যাটা কি সেটা আমি জানি না। আর আপনি যে লাস্ট কথাটা বললেন যে ক্যাম্পাসের এই নিয়ন্ত্রণ নেওয়ার উপায়টা কি? ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় কিন্তু খুব সহজ। এখানে ছাত্র রাজনীতিটা অনেকে নিষিদ্ধের কথা বলে, শিক্ষক রাজনীতির কথা নিষিদ্ধ বলে। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, এগুলো কোনোই সমস্যা না। ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে লিডার আসবে কোত্থেকে?
ছাত্ররা রাজনীতি না করে চাকরি করতে করতে রাজনীতি করবে? তখন কি লিডার তৈরি হবে? সমস্যা হলো আইনের শাসনের সমস্যা, ছাত্র রাজনীতির সমস্যা না, সমস্যা হলো গুন্ডামি। ছাত্র রাজনীতি যদি গুন্ডামি করা হয়, আপনি গুন্ডাকে ধরেন, গুন্ডাকে ধরে আইনের প্রচলিত আইনে শাস্তি দিয়ে দেন, কঠোর শাস্তি দিয়ে দেন, পরপর 4-5টা কেসে হ্যান্ডেল করেন, ক্যাম্পাসে একদম শান্তি ফিরে আসবে। কিন্তু সেটা কেন হয় না? কারণ ক্যাম্পাসে যেই প্রশাসনকে নিয়োগ করা হয় তারা তার রাজনৈতিক প্রভুর প্রতি এত অনুগত যে ওই সেই রাজনৈতিক প্রভুর মাসল পাওয়াররা হচ্ছে গিয়ে ছাত্ররা, তাদের ঘাটানোর কিন্তু তাদের সাহস নাই। এই জন্য আমরা আমি নিজে ক্যাম্পাসে দেখেছি যে ছাত্রলীগ জুতা মারে ভিসিকে, কিন্তু ভিসি কোনো গাড়িতে জুতা মারছিল সেটা আমি দেখেছি, কিন্তু ভিসি একদম অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। কারণ ছাত্রলীগ বা এই মাসল পাওয়ারকে ঘাটানোর সাহস তারও নাই, কারণ তাহলে তার মসনদে টলে যাবে, কারণ তখন তার রাজনৈতিক প্রভুরা নাখোশ হবেন তার উপরে। তো এই রাজনৈতিক প্রভুদের প্রতি আনুগত্য সহ ভিসি যেখানেই বসবে সেখানে ছাত্র রাজনীতি কখনো কোনোদিন নিয়ন্ত্রণে আসবে না। আচ্ছা, আপনি এই যে দলীয় যে লেজুর বৃত্তি ছাত্র সংগঠনগুলোর মধ্যে, আমরা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে বেশ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ডায়ালগ করেছিলাম, বিতর্ক করেছিলাম। তখন এই জায়গাটিতে সবাই ছাত্রদল, ছাত্র শিবির, তারা সবাই এই জায়গাগুলো বারবার করে পরিষ্কার করছিল যে তারা যে মূল যে দল থাকে সেই দলের রাজনীতির যে লেজুর ভিত্তিক সংগঠন সেগুলো তারা হবে না, ইন্ডিভিজুয়ালিটি থাকবে ছাত্র সংগঠনগুলোর। সেই জায়গাটা তারা মিস আউট করে গেল কেন? এগেইন লেজুর বৃত্তি কথাটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং এটা বেশ পপুলার শব্দ হয়েছে, মানে সমালোচনার জায়গা থেকে পপুলার হয়েছে, আমি সেটা বলতে চাচ্ছি। এটা এমন না যে খুব পজিটিভ শব্দ হিসেবে বলছি না, কিন্তু আমি আসলে এটা কোনো মিনিং দেখি না। লেজুর বৃত্তি আবার কি? লেজুর বৃত্তি হলো বেসিক্যালি আমি আমার মাদার যে অর্গানাইজেশন আছে সেটার যে আইডিওলজি সেটা আমি ধারণ করি, তাতে সমস্যা কি? প্রত্যেকটা মানুষের তো একটা আইডিওলজি থাকে। এখন ছাত্রদল যদি বিএনপির আইডিওলজি ধারণ করে এবং কিন্তু সেই বিএনপির আইডিওলজি ধারণ করে, বা ছাত্র শিবির যদি জামাতের আইডিওলজি ধারণ করে রাজনীতি করে, তাদের সমস্যা কি? অ্যাজ লং এজ তারা কোনো আইন ভাঙছেন না, মব সন্ত্রাস করে আইন নিজের হাতে তুলে দিচ্ছেন না, কে কোন আইডিওলজি নিয়ে চলছে তাতে কোনো সমস্যা নাই। আমি তো বিদেশে ক্যাম্পাসগুলোতে দেখেছি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি আছে। আপনারা হয়তো অবাক হতে পারেন যে সেখানে ইয়াং ডেমোক্রেটস, ইয়াং রিপাবলিকান মানে নাম দিয়ে, ওই নাম দিয়ে তার মানে কি ওরা লেজুর বৃত্তির রাজনীতি করছে? তা তো না। তারা এখানে হেলদি ডিবেট করছে এবং তারা ডেমোক্রেট পার্টি সাপোর্ট করার জন্য তারা হলে যেয়ে ফাও খেতে পারছে না, তারা অন্য কোনো অন্যায় সুযোগ সুবিধা নিতে পারছে না। সমস্যাটা হলো ওই জায়গায় যে আইনের শাসন নিশ্চিত করেন, তাহলে কে কোন দলের পার্টির আইডিওলজি নিচ্ছে, কি করছে, এগুলো আসলে কোনো সমস্যাই না।